শুভেচ্ছা, সবাইকে স্বাগত। সন্ধ্যার মাছরাঙা সংবাদের সঙ্গে আছি আমি ইবতিসাম নাসিম মৌ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। লম্বা ছুটি শেষে টানা তাপপ্রবাহের মধ্যেই খুলেছে দেশের সব স্কুল কলেজ। গরমের মধ্যেও ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। নির্দেশনা অনুযায়ী বিশেষ সতর্কতা নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সন্তানদের স্বাস্থ্য ঝুঁকির কথা ভেবে ক্লাসের সময় কমানোর দাবি অভিভাবকদের। এখনও বন্ধ প্রাক প্রাথমিকের ক্লাস। এদিকে দেশের অধিকাংশ এলাকার উপর দিয়ে অব্যাহত রয়েছে তাপপ্রবাহ। টানা চতুর্থ দফায় ফের দেশ জুড়ে হিট অ্যালার্ট আরও ৩ দিন বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। তীব্র গরমে স্থবির হয়ে পড়েছে অনেক এলাকার জনজীবন। হাসপাতালে বাড়ছে এই রোগী, নষ্ট হচ্ছে জমির ফসল, মারা যাচ্ছে খামারের মুরগি। এবং 10 মাসের প্রকল্প গড়িয়েছে 6.5 বছরে খরচ বেড়েছে দ্বিগুণ। এমন বাস্তবতা ওসমানী উদ্যানে গোসা নিবারণী পার্ক তৈরির প্রকল্পে। এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র 60%। পুরোপুরি ঘিরে রাখায় পার্কটিতে প্রবেশ করতে পারছে না জনসাধারণ। তবে যে কোনো মূল্যে জুনে পার্কটি খুলে দিতে চায় কর্তৃপক্ষ। এবার বিস্তারিত সংবাদ। তীব্র তাপপ্রবাহের মধ্যেই খুলেছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। লম্বা ছুটি শেষে ফের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস প্রাঙ্গণ। তীব্র গরমের কারণে স্কুলের সময় আরও কিছুটা কমিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন অনেক অভিভাবক। হাসনাইন তানভীরের রিপোর্ট। দেশ জুড়ে যে তাপপ্রবাহ চলছে তা বোঝার বা অনুভব করার অবস্থায় নেই রাজধানীর শেরেবাংলা নগর শিশু শিক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষার্থীদের। এতদিন আমাদের স্কুল বন্ধ ছিল, তো খেলতে পারি নাই, বাসায় কিছু করাও যায় না। তো এতদিন পর যেহেতু স্কুলে আসছি, বন্ধুদের সাথে খেলতে খুব ভালো লাগতেছে। এতদিন আমরা তো ঘরে ছিলাম, একদমই বোরিং ছিল, সো ঈদের পরে তাই অনেক ভালো লাগতেছে। খুনসুটি আর দুষ্টুমিতে কেটেছে মাসখানেক ছুটির পর স্কুলের প্রথম দিন। প্রচন্ড গরমের মাঝেও ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত তারা। বান্ধবীরা আছে, গল্প করছি, পড়াশোনা করছি, মানে মজাই একটা আলাদা। ফ্যান এনেছি, পানি এনেছি আর রুমাল এনেছি। বাসায় থাকতে ভালো লাগতো না, এই জন্য স্কুলে বেশি মজা হয়। অনেক কষ্ট হয়েছে যে গরম, এর মধ্যে বের হওয়া যাবে না ছাতা ছাড়া। ছাতা আনিনি, ভুলে গেছি। ভ্যানে আসতে একটু গরম লাগে, কিন্তু যখন বাতাসটা আসে তখন একটু আরাম লাগে। গরমের মধ্যে অতটা প্রবলেম হইতেছে না, বাট একটু ঘামায় যেতেছে আর কি। রোজা ও ঈদের ছুটি শেষে স্কুল কলেজ খোলার কথা ছিল 21শে এপ্রিল, কিন্তু তীব্র তাপপ্রবাহের কারণে ছুটি বাড়িয়ে করা হয় 27শে এপ্রিল পর্যন্ত। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রাইমারিতে সকালে শিফটে ক্লাস হয় সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত এবং দ্বিতীয় শিফট চলে 10:45 থেকে 11:30 পর্যন্ত। বন্ধ রয়েছে প্রাক প্রাথমিকের ক্লাস, গরমের কারণে হয়নি অ্যাসেম্বলি। মাধ্যমিক পর্যায়ে ক্লাস হয়েছে স্কুলগুলোতে আগের নিয়মেই। তীব্র গরমেও ক্লাস শুরুর বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বেশিরভাগ অভিভাবক। আর বিশেষ সতর্কতা নিয়েছে অনেক স্কুল কলেজ। মেয়ে তো খুব খুশি, আগে আগে উঠে গেছে ঘুম থেকে, ওঠে নিজে নিজে রেডি হয়ে গেছে, সেজন্য আসতে হইল। কিছু খাবার খাওয়াই দিলাম, আবার দিয়েও দিছি, আবার পানিও দিয়ে দিছি। গার্ডিয়ানদের জন্য নির্দেশনা যে আপনারা বাচ্চার জন্য পর্যাপ্ত খাবার পানীয়, বিশুদ্ধ খাবার পানীয় সরবরাহ করবেন। 70 to 75% বা শিক্ষার্থীর উপস্থিতি আজকে আছে। গরমে শিশুদের সুরক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত পরিমাণ সুপেয় পানি, স্যালাইন ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখার আহ্বান জানিয়েছেন অভিভাবকরা। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। বর্তমান তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়।
এই অবস্থায় সকল স্কুল বন্ধ রাখা যুক্তিযুক্ত নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত জাতীয় শিক্ষানীতি ও নতুন কারিকুলাম বিষয়ক গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জানান, নির্দিষ্ট কোনো জেলায় যদি তাপমাত্রা 42 ডিগ্রির বেশি হয় তাহলে সেখানকার জন্য আলাদা নির্দেশনা রয়েছে। পাশের দেশ ভারতে এর চেয়ে বেশি তাপমাত্রায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নজির রয়েছে। এছাড়া ঢাকা শহরের তাপমাত্রা দিয়ে সারা দেশের তাপমাত্রা বিচার করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি। এই মুহূর্তে আমাদের আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস, রাজধানী ঢাকার যে তাপমাত্রা সেটার সাথে তো আমি সারা দেশের তাপমাত্রা মেলাতে পারি না। এই মুহূর্তে 40 পর্যন্ত ওঠার সম্ভাবনা আছে হচ্ছে 5টি জেলায়। বাকি সেই আমাদের 64 জেলার মধ্যে, এই আমাদের এতগুলো জেলার মধ্যে যে আপনার 5টি মাত্র জেলায় সেখানে পূর্বাভাস হচ্ছে 40-এর ঘরে পৌঁছানোর। সেক্ষেত্রে সকল বিদ্যালয় বন্ধ করে রাখাটা তো যুক্তিযুক্ত নয়। দেশের বেশিরভাগ এলাকার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে 42.2 ডিগ্রি সেলসিয়াস। চতুর্থ দফায় আরও 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট। যশোর ও রাজশাহীর উপর দিয়ে অতি তীব্র এবং চুয়াডাঙ্গা, পাবনা, সিরাজগঞ্জ ও কুষ্টিয়ার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এছাড়া দেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এদিকে টানা তাপপ্রবাহের কারণে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। অতি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছে না মানুষ। জনজীবনের বিপর্যয় ঘটতেছে, হিট স্ট্রোকও বেড়ে গেছে। অতিরিক্ত গরমের কারণে আমাদের কাজকর্ম সব বন্ধ হয়ে যাচ্ছে। যারাই বের হচ্ছেন সময় পেলে জিরিয়ে নিচ্ছেন গাছের ছায়ায়। তৃষ্ণা মেটাতে অনেকে ভিড় করছেন শরবতের দোকানে। ভাড়া নাই, বর্তমানে রোদের তাপে লোক বাইরে হয় না, আমরা ভাড়া খাটতে পারি না। শহরে চলতে খুব সমস্যা হয়ে গেছে আমাদের কামাই রোজগার নাই, কিভাবে দিনকাল কাটবো আমরা। আগে আমরা স্কুল থেকে আসে ও খেলাধুলা করে আসে এই দিঘিতে গোসল করতাম, উপর থেকে আমরা লাফ দিতাম। আগে অনেক পানি ছিল, এখন এমন রোদ, তার কারণে সব পানি শুকিয়ে গেছে। তাপপ্রবাহে নষ্ট হয়ে যাচ্ছে জমির ফসল। সেচ ও কীটনাশক দিয়েও কোনো লাভ হচ্ছে না। উৎপাদন খরচ উঠানো নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। এই তাপমাত্রার ফসল কিভাবে হবে? কোনো মাঠে চাষ করাও গায়ে বেঁধে যাচ্ছে, মাঠে আর কি দাঁড়ানো যাচ্ছে না। করার জন্য ধানে ঘন ঘন সেচ দিতে হচ্ছে, তো সেচের ইয়েতে চিটে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তীব্র তাপপ্রবাহের প্রভাব পড়েছে বিভিন্ন মুরগির খামারে। হিট স্ট্রোকে মারা যাচ্ছে মুরগি। ওষুধ প্রয়োগ করেও কোনো লাভ হচ্ছে না। ডিমের উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। দৈনিক খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন খামারিরা। মুরগি গরমে মরতেছে, তারপর ডিম উৎপাদন কম। আগে 3 বার পানি দিতাম, এখন 5-6 বার পানি দিচ্ছে, তারপরেও মুরগি মরতেছে। অনেক মুরগি স্টক করে মারা যাচ্ছে, মুরগি খাচ্ছে না। এখন বর্তমানে যে পরিস্থিতি দেখতেছেন, এখানে অনেক টাকা আমাদের লস। বিভিন্ন হাসপাতালে বেড়েছে ডায়রিয়া সহ গরমজনিত রোগীর সংখ্যা। বেডে জায়গা না পেয়ে মেঝে ও বারান্দায় বসে চিকিৎসা নিচ্ছেন অনেকে। আমাদের বাচ্চা কালকে ভর্তি করা হয়েছে, এখনো ডাক্তার পাইনি। যে তাপমাত্রা গরম, এই গরমে খুবই প্রচন্ড কষ্ট হচ্ছে। সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়া এবং পর্যাপ্ত পানি পান ও তরল খাবার গ্রহণের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আমরা স্বাস্থ্য পক্ষ থেকে একটা নির্দেশনা এবং গাইডলাইন ইতিমধ্যে গতকাল আমরা পেয়েছি। ওই হিসাবে আমরা জরুরি বিভাগ, অন্তর্বিভাগ এবং বহির্বিভাগে ডাক্তারদের নির্দেশনা দেওয়া হয়েছে ওই গাইডলাইন মোতাবেক যেন অতিরিক্ত গরমের কারণে যেসব রোগী আসবেন সেই জন্য চিকিৎসা প্রদান যেন করা হয়। তাপপ্রবাহের প্রভাব সম্পর্কে সবাইকে সচেতন করতে চতুর্থ দফায় আরও 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। রিকশা চালকদের মাঝে ছাতা ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তীব্র তাপদাহ থেকে কিছুটা স্বস্তি দিতে উত্তর সিটিতে চলাচলকারী প্রায় 33,000 বৈধ রিকশা চালকের জন্য এই কর্মসূচি শুরু করা হয়েছে বলে জানান মেয়র। সকালে উত্তর সিটির প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন সৌদি আরব, পাকিস্তান, ফিলিস্তিন ও আলজেরিয়ার রাষ্ট্রদূতরা।
মেয়র বলেন, তীব্র গরমে রিকশা চালকদের কষ্ট সবচেয়ে বেশি। তাদের বিশুদ্ধ খাবার, পানি ও স্যালাইনের প্রয়োজন, তাই এই কর্মসূচি নেওয়া হয়েছে। যাদের একমাত্র উপার্জন হচ্ছে রিকশা চালানোর মাধ্যমে, তারা যদি এই রোদ্রে অসুস্থ হয়ে যায়, তারা যদি রোদ্রে রিকশা চালাতে না পারে, তাহলে তারা সারাদিনের ইনকাম, তার পরিবার কিন্তু চলতে পারবে না। এই জন্য আমরা চিন্তা করেছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যতগুলো রিকশাকে আমরা লাইসেন্স দিয়েছি, প্রত্যেকটি রিকশাকেই আমরা আজকের থেকে শুরু করলাম এই ছাতা দেওয়া। ওসমানী উদ্যান ভেঙে গোসা নিবারণী পার্ক তৈরির প্রকল্প যেন শেষ হবার নয়। 10 মাসের প্রকল্প গড়িয়েছে, 6.5 বছরে খরচ বেড়েছে দ্বিগুণ, শুধু থমকে থাকে কাজ। নুরুন নাহার উইলির রিপোর্ট। ঢাকা মহানগরীতে আপনার ভীষণ মন খারাপ হলে একটুখানি আনন্দ দেবার জন্য এই ওসমানী উদ্যানকে ভেঙে চড়ে তৈরি করা হচ্ছে গোসা নিবারণী পার্ক। কথা ছিল 2018 সালের নভেম্বর থেকে গুলিস্তানের এই পার্কে কৃত্রিম বালুর দ্বীপ কিংবা লেকের পারে সময় কাটাবে মন খারাপ ঢাকার মানুষেরা। ইচ্ছে হলে শতবর্ষী বিরল সব গাছের নিচে পাশাপাশি হাঁটবেন কিংবা অডিটোরিয়ামে ঢুকে জানবেন তিলোত্তমা এই নগরীর 400 বছরের ইতিহাস। তবে 90 কোটি টাকার 10 মাসের সেই প্রকল্প শেষ হয়নি 6 বছরেও, বরং সরজমিনে গিয়ে দেখা যায় গোসা নিবারণী পার্কের মহাপরিকল্পনায় যেন শেষ হচ্ছে না। পার্কিং এবং মিউজিয়ামের কাজ চলমান, তবে পুরোপুরি ঘিরে রাখা হয়েছে পার্কটিকে, তাই জনসাধারণের ঢোকার উপায় নেই। পার্কের প্রথম দফার কাজ করেছে দ্য বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সময় মতো কাজ শেষ না করতে পারায় তাদের কার্যাদেশ বাতিল করা হয় 2022 সালে। যদিও তারা কাজ বাবদ তুলে নিয়েছে 54 কোটি টাকা, তবে কাজ শেষ করতে না পারায় প্রতিষ্ঠানটিকে জরিমানা গুনতে হয়েছে প্রায় 7 কোটি টাকা। 5 বছর অপেক্ষার পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এখন চলতি বছরেই পার্কের নির্মাণ কাজ শেষ করতে চায় যে কোনো মূল্যে। তাই অসমাপ্ত কাজ শেষ করতে নতুন করে কাজ দেওয়া হয়েছে 2টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। বাদ দেওয়া হয়েছে আগের পরিকল্পনার অনেক কিছুই। তারপরেও 90 কোটি টাকার সেই কাজের বরাদ্দ বেড়ে এখন হয়েছে দ্বিগুণেরও বেশি। যেটি বাস্তবসম্মত হওয়া উচিত, যেটা আমরা প্রয়োগ করতে পারবো কিংবা বাস্তবায়ন করতে পারবো, সেগুলোকে বিবেচনা করে কিছু জিনিস ছাঁটাই করা হয়েছে। কাটছাঁট করেই এটা বাস্তবসম্মত জিনিসগুলো সেখানে অন্তর্ভুক্ত করে নতুনভাবে সেই কাজগুলো শুরু করা হয়েছে। 184.77 কোটি টাকার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখছি। তার পরবর্তীতে আরও হয়তো সিটি কর্পোরেশন আরও জনগণের সাথে, জনগণের প্রত্যাশা এবং আরও যারা বিশেষজ্ঞ আছেন বিশেষভাবে এই বিষয়ে, তাদের সাথে আলাপ আলোচনা হয়তো এটার কলেবর বা কর্মপরিধি হয়তো ভবিষ্যতে আরও বৃদ্ধি করা হবে। এই পার্কের কাজের এতটা ধীরগতির কারণ কি? কবে জনসাধারণের জন্য খুলবে ঢাকার ফুসফুস হিসেবে পরিচিত এই পার্ক? প্রশ্ন ছিল দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছে। এটি আমাদের ঐতিহাসিক একটি উদ্যান, সুতরাং সেই ওসমানী উদ্যানটি আশা করি যে তার প্রত্যাশা যে দীর্ঘদিন বিশেষভাবে নগরবাসী এটিতে উপভোগ করার থেকে বঞ্চিত হচ্ছে, অন্তত সেটি আমরা তাদের জন্য খুলে দিতে পারবো বলে আমরা আশা করছি আগামী 1-2 মাসের মধ্যে। 24 একর জমির উপর পার্কটি মুক্তিযুদ্ধের 11টি সেক্টরে রূপরেখায় ভাগ করে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীর নামে তৈরি করা হয়েছিল। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। সংবাদে নিচ্ছে বিরতি, ফিরে এসে আরও থাকছে। দাবি পূরণের আশ্বাসে বৃহত্তর চট্টগ্রামে ঢাকা 48 ঘণ্টার পরিবহন ধর্মঘট স্থগিত। পরিবহন সংকটে দিনভর জনভোগান্তি। আবার আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি ও কুচক্রীদের হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করতে পেরেছেন বলেই দেশের উন্নয়ন সম্ভব হয়েছে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামালের ৭১তম জন্মদিনে সকালে বনানী কবরস্থানে তার সমাধিতে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, পাকিস্তানের শাহবাজ শরীফ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে আর বিএনপি চোখে কালো চশমা পরে থাকে।
বলে উন্নয়ন দেখে না। গত নির্বাচনে বিদেশি শক্তির কোনো চাপ সরকার অনুভব করেনি মন্তব্য করেন তিনি। আগের চেয়ে অনেকটাই ভালো আছে জোড়া মাথা আলাদা করা দুই শিশু রাবেয়া রোকেয়া। চিকিৎসকদের ধারণার চেয়েও উন্নতি হয়েছে তাদের। মাহমুদ কমলের রিপোর্ট। মস্তিষ্ক একটি, কিন্তু শরীর অন্য সব অঙ্গ মিলিয়ে আলাদা দুটো মানুষ। জোড়া মাথার এমন চরম বাস্তবতা নিয়ে 2016 সালে পাবনার রফিকুল তসলিমা দম্পতির ঘরে জন্ম নিয়েছিল যমজ শিশু রাবেয়া রোকেয়া। প্রধানমন্ত্রীর নির্দেশে 2019 সালে বিশাল এক টিমের সম্মিলিত চেষ্টায় ছোট বড় 48টি অস্ত্রোপচারে সফলভাবে আলাদা করা হয় তাদের। দেশের চিকিৎসা সেবায় তৈরি হয় ইতিহাস, যা বাংলাদেশে প্রথম আর বিশ্বে 17তম ঘটনা। এরই মধ্যে পেরিয়েছে 5 বছর। স্বাভাবিক জীবন যাপন করছে রাবেয়া, পড়ছে 3য় শ্রেণীতে। তবে শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে রোকেয়ার। অস্ত্রোপচারের 5 বছর পর তাদের পরিস্থিতি কি তা জানাতেই সংবাদ সম্মেলন করে সম্মিলিত সামরিক হাসপাতাল কর্তৃপক্ষ। রাতের অন্ধকারে ওদের নিয়ে বাড়ির থেকে বের হতে হতো। এত সহজ ছিল না। বাসের একটা টিকিট কাটতাম, একদম যে বাসটা লাস্টে ছাড়তো সেই বাসটাই করে আমি ওকে ঢাকায় নিয়ে আসতাম। অনেক কষ্ট করছি। আল্লাহ হয়তো তার প্রতিফল আজকে আমার একটা মেয়ে পরিপূর্ণ সুস্থ আছে। আপনারা দোয়া করবেন, দেশবাসী দোয়া করবেন, ইনশাল্লাহ আমার ও মেয়েটাও সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি রাবেয়া সম্পর্কে বলি, বাংলা গান গাইতে পারে। এখন যে কোনো প্রশ্ন করলে সেটার উত্তর হাসি মুখে দেয়। একদিকে আমরা যদি ডাক্তার হিসেবে বলতে চাই যে তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট, যেটা আমাদের হাঁটা চলা এগুলি সে অলমোস্ট ক্লিয়ার নিয়ার নর্মালি সে চলে আসছে। তার রাইট সাইডে একটু দুর্বলতা আছে, তাকে সাপোর্ট দিলে আমরা আশা করি ইন ফিউচার শি উইল লিড এ নর্মাল লাইফ। রুকাইয়া আছে, তার একটু ফিজিক্যাল ডিসেবিলিটি আছে, তার একটু ফিজিওথেরাপি লাগবে। এ ধরনের বিরল শিশুর চিকিৎসা দেশে মাইল ফলক হয়ে থাকবে বলেন স্বাস্থ্যমন্ত্রী। রোকেয়া রাবেয়ার অপারেশন বাংলাদেশের চিকিৎসা জগতে একটা মাইল ফলক, এবং এটা বাংলাদেশের চিকিৎসকদের একটা গৌরবের কাজ। আমার একটা টার্গেট, আমরা দেশবাসীর কাছে আস্থাটা ফিরিয়ে নিয়ে আসতে চাই। ছোটখাটো আরো কিছু অস্ত্রোপচার বাকি আছে দুজনেরই। চলছে বিভিন্ন থেরাপিও। সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলছে তাদের চিকিৎসা। ব্যয় বহন করছে সরকার। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। দিনভর জনভোগান্তির পর প্রশাসনের আশ্বাসে অবশেষে 4 দফা দাবিতে বৃহত্তর চট্টগ্রামে ডাকা 48 ঘণ্টার পরিবহন ধর্মঘট স্থগিত করেছে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে পরিবহন নেতাদের সাথে জেলা প্রশাসকের বৈঠক শেষে ঘোষণা দেয়া হয়। এতে প্রায় 11.5 ঘণ্টা পর চট্টগ্রাম সহ 5 জেলার গণপরিবহন চলাচলে অচল অবস্থার অবসান হল। বৈঠকে কাপ্তাই সড়কে যান চলাচলে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি পরিবহন নেতাদের যৌক্তিক দাবি বিবেচনা করা হবে বলেও আশ্বাস দেয় প্রশাসন। এরকম কোনো কিছু উদ্ভূত পরিস্থিতি হলে আমরা পুনরায় ধর্মঘটে যেতে বাধ্য হব। তাই আমরা আমাদের আজকের আহত চলমান ধর্মঘটকে আমরা মাননীয় জেলা প্রশাসকের আহ্বানে আমরা জনস্বার্থ বিবেচনা করে আমরা স্থগিত ঘোষণা করলাম। সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরে এসে আরও থাকছে। বান্দরবানের রুমায় সেনা অভিযানে সশস্ত্র গোষ্ঠী KNF এর 2 সদস্য নিহত, অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার। আবার আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। বান্দরবানের রুমা উপজেলায় দুর্গম বাকলাই পাড়ায় সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর 2 সদস্য নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে 3টি আগ্নেয়াস্ত্র, অনেক গোলাবারুদ, ওয়াকিটওয়াকি ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক বার্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বার্তায় বলা হয়, আজ রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে মরদেহ দুটি এখন রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। KNF সদস্যদের দমনে দুর্গম এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে।
সুস্থ শ্রমিক, শোভন কর্মপরিবেশ গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ। এ প্রতিবাদে পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাবনা স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস। সকালে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মাতৃছায়া ক্যান্টিনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক মোহাম্মদ আব্দুল খালেক, মহাব্যবস্থাপক মোহাম্মদ আবু তাহের, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অফ ফ্যাক্টরি আবু মুসা মোহাম্মদ মনিরুজ্জামান, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের উপমহাব্যবস্থাপক আব্দুল হালিম খান ও মানব সম্পদ বিভাগের ব্যবস্থাপক হারুনুর রশিদ ও দেলার হোসেন। ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক খাতে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2023 পেয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় যৌথভাবে এই পুরস্কার দেয়। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নীলু। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তবে যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ছুটি শেষে টানা তাপপ্রবাহের মধ্যেই খুলেছে স্কুল, কলেজ। স্বাস্থ্য ঝুঁকির কথা ভেবে ক্লাসের সময় কমানোর দাবি অভিভাবকদের। টানা চতুর্থ দফায় দেশজুড়ে হিট অ্যালার্ট বাড়ল আরও 3 দিন। তীব্র গরমে নষ্ট হচ্ছে জমির ফসল, মারা যাচ্ছে খামারের মুরগি। এবং ওসমানী উদ্যানে গোসা নিবারণী পার্ক তৈরির 10 মাসের প্রকল্প গড়িয়েছে 6.5 বছরে। খরচ বেড়েছে দ্বিগুণ, জুনে খুলতে চায় কর্তৃপক্ষ। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ইতিশাম নাসিম মৌ শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।